ন্যাড়া কোয়ালে সেই পারুলের মুখোমুখি হলো রায়ান। অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল বসুবাড়ি থেকে পালানোর চেষ্টা করে। তখনই কাকিমণি পারুলকে বলতে থাকে, চোর চোর। তখন পারুল কোনো মতে সেখান থেকে পালিয়ে গেলে রায়ান আর মল্লার পিছন পিছন যায়, কিন্তু কিছুতেই ধরতে পারে না। তারপরেই রায়ানের বন্ধু ফোন করে যখনই পারুলের কথা বলে, তখন রায়ান সবাইকে বলতে থাকে, এই লন্ড্রিওয়ালি কোনো চোর নয়, এই লন্ড্রিওয়ালি আর কেউ নয়, সেটা হলো পারুল। যা শুনে সবাই চমকে যায়। তখনই পিসিমণি বলতে থাকে, কিন্তু পারুল এরকম করে সেজে কেন এসেছে এখানে? তখনই মল্লার বলতে থাকে, ভাই এবার কি হবে? তখন রায়ন বলতে থাকে, আর কি হবে, নিশ্চয় দাদুর হাতে চিঠিটা দিতেই এখানে এসেছিল। আজকে ওকে মারবো আগে, তারপরে হলো আমি বাকিটা হিসেব করব। ঠিক তখনই দেখা যাবে পিসিমণি বলতে থাকে, কিসের চিঠি রায়ান? তখন রায়ান কিছু বলার আগে দাদু সেখানে চলে আসে আর সে বলতে থাকে, রায়ান। তারপরে সবাই ভয় পেয়ে যায়। আর রায়ানের সামনে এসে সেই চিঠিটা দেখিয়ে বলতে থাকে, তোমাকে এই জন্য আমরা লেখাপড়া করাচ্ছি, এই জন্য? তখনই এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। আর রায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন ঠাম্মি বলতে থাকে, কি হয়েছে, তুমি এরকম করে রাগ করছো কেন? তখনই দাদু বলতে থাকে, জানো তোমাদের আদরের নাতি কি করেছে? ও কতগুলোর বন্ধু বান্ধবের সঙ্গে মিলে একটা নিরীহ ছেলের উপর অত্যাচার করেছে। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। তারপরে দাদু বলতে থাকে, সেই জন্য কলেজ থেকে ওদেরকে 7 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে, ওরা যারা যারা ছিল। যা শুনে সবাই অবাক হয়ে যায়। রায়ানের বাবা আর মা চমকে গিয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে। তখন রায়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখনই পিসিমণি বলতে থাকে, ছি ছি রায়ান, তুই এরকম করতে পারলি? কি করে করলি? আমিও তো একজন টিচার, আমারও তো স্টুডেন্টরা রয়েছে। তাদের প্রতি যদি কেউ এরকম করে অত্যাচার করে, তাহলে তো তাদের বিরুদ্ধে আমিও আমিও শাস্তি দেব। তাহলে আর তুই কিনা আমাদের বাড়ির ছেলে হয়ে এরকম একটা কাণ্ড ঘটালি? কি করে করলি সেটাই তো বুঝতে পারছি না। তোর এখন পারুলের সাথে থেকে প্রতিবাদ করা উচিত ছিল। আর তুই নিজেই কিনা এরকম অত্যাচার করলি, তুই এরকম একটা অপরাধ করলি। ছি ছি, আমি ভাবতে পারছি না, কিছুতেই ভাবতে পারছি না। তখনই কাকিমণি বলতে থাকে, ছি ছি দিদি, কি ছেলে মানুষ করেছিস? তখন দাদু বলতে থাকে, ওর এত বড় সাহস! ওকে আমরা কলেজে কি এই জন্য পাঠিয়েছি? ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে কত স্টুডেন্ট তাদের স্বপ্ন পূরণ করতে আসে। তুমি না হয় পড়াশোনা করোই না, কিন্তু সেই জন্য সেই সব স্টুডেন্টদের উপর অত্যাচার করা তোমার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে অধিকার? কে দিয়েছে? তখনই রায়ান কিছুই বলে না। তখনই রায়ানের বাবার মাকে দাদু বলতে থাকে, দেখো বড় খোকা, আর দেখো বড় বৌমা, কি ছেলে মানুষ করেছো। সে কিনা এরকম ভাবে সাসপেন্ড হলো। ছি ছি, ওই ডিনের কাছে বারবার করে আমার মাথাটা নিচু করে দিল। ছি, এখন ইচ্ছে করছে না তোমার ঠ্যাংগুলো আমি খোঁড়া করে দেই। ওইদিকে নাড়ু পারুলকে ভিডিও কল দিয়ে সবটা দেখাতে থাকে। তখন ঠাম্মি বলে, ছি ছি রায়ান দাদু ভাই, তোমাকে আমি কোনোদিনও ভাবিনি তুমি এরকম হবে, ছি। তারপরে দাদু বলতে থাকে, ইচ্ছে করছে তোমাকে চাপকে তারপরে তোমাকে সোজা করে দেই। তোমাকে এই কাজগুলো না আগে করা উচিত ছিল। ছি, আমার মাথা একদম লজ্জা হেট হয়ে গেল। এতদিন না হয় আমার কোনো কথা শোনোনি। তুমি কি ভেবেছো যে এই 7 দিন তুমি বাইরে বাইরে ঘুরবে? তোমাকে ইচ্ছে করছে আমি বাড়ি থেকে বের করে দেই, কিন্তু বাড়ি থেকে কেন বের করে দেবো না জানো? তোমার মতো এক জন্তুকে যদি আমি বাড়ি থেকে বের করে দেই, তাহলে বাইরের মানুষ অনিশ্চয়তায় ভুগবে। তুমি আবার বাইরে গিয়ে কোন বিপদ ঘটাবে তার তো কোনো ঠিক নেই। তাই এই 7 দিন তুমি আমার চোখের সামনে থাকবে। আমার পারমিশন ছাড়া তুমি যদি বের হয়েছো না, তোমার পা আমি ভেঙে দেবো। এই বলে দাদু সেখান থেকে চলে যায়। তারপরে রায়ানের বাবা আর রায়ানের মা রায়ানকে বলতে থাকে, ছি ছি রায়ান, আমি না লজ্জায় মাথা হেট হয়ে গেল। তুই কিনা আমার সন্তান হয়ে এরকম একটা কাণ্ড ঘটালি। কি করে ঘটালি? ওইদিকে পারুল সবার কাণ্ড দেখে মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, দাদুল্লাদি তুই কেন এরকমটা করলি বলতো? তোর না এই শাসনটা দরকার ছিলই তোর শাসনটা হওয়ার। তুই একদিন ঠিক বুঝতে পারবি যে কেন আমি দাদুর হাতে তোর চিঠিটা তুলে দিয়েছিলাম। কেন তুলে দিয়েছিলাম তুই ঠিক বুঝতে পারবি, আমি জানি। তুই আমার উপর খুব রেগে আছিস, তারপরেও আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। ওইদিকে রায়ন মনে মনে বলতে থাকে, পারুল তোর জন্য আজকে আমি এমন ভাবে কেস খেলাম তো, দেখবি তোকে আমি উচিত শিক্ষা দেব। তারপরে দেখা যাবে রুকু দাঁড়িয়ে আছে, বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। তখনই রুকুর মনে পড়ে যায় গোপালের ওকে বাঁচানোর কথা। তখন রুকু খুব কষ্ট পেতে থাকে। তারপরে গোপাল বাড়িতে আসলে রুকু বলতে থাকে, আপনি শার্টটা খুলুন তো। তখন গোপাল বলতে থাকে, শার্টটা খুলবো মানে? তারপর রুকু দরজাটা লাগিয়ে বলতে থাকে, হ্যাঁ শার্টটা খুলুন। তারপর গোপাল শার্টটা খুললে রুকু বলতে থাকে, ঠিক যা ভেবেছিলাম, খুশকা পড়ে গেছে, কিন্তু আপনি একটু ওষুধও লাগাননি? তখন গোপাল অবাক হয়ে রুকু দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। তারপরে রুকু ওষুধ নিয়ে আসে। এসেই গোপালের পোড়া ঘায়ে ওষুধ লাগিয়ে দিতে থাকে। তখনই গোপাল খুব কষ্ট পায়। তারপর রুকুর ওষুধ লাগানো হয়ে গেলেই রুকু বলতে থাকে, কেন আপনি এরকম ভাবে নিজে কষ্ট পেলেন বলুন তো? আমার না হয় গায়ে লাগতো, তাতে কি হয়েছে? তখন গোপাল বলতে থাকে, দেখো রুকু, আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। সেটা তো আমি বিয়ের পরে জানতে পেরেছিলাম।
কিন্তু আমি তোমাকে সম্পূর্ণ কমফোর্টটা দেব, সেটা তো আমি তোমাকে ওয়াদা করেছিলাম। তাহলে তুমি আমি সামনে থাকতে তুমি কি করে কষ্ট পাবে বলো তো? তোমাকে অন্তত এতটুকু কষ্ট থেকে তো আমি বাঁচাতে পারলাম। তখন এই কথা শুনে রুকু অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে। তখন গোপাল মনে মনে বলতে থাকে, রুকু, সত্যিই কি তোমার কোনো কিছুতে যায় আসে না? তাহলে এতটুকু যত্ন কি আমার পাওনা ছিল? তারপরে রুকুকে গোপাল বলতে থাকে, আচ্ছা রুক্মিণী, কালকে তো এখানে পুজো আছে, ওই বাড়িতে সবার আসার কথা, তোমার কি কথা হয়েছে সবার সঙ্গে? তখন রুকু বলতে থাকে, হ্যাঁ, সবাই চলে আসবে তো। তারপরেই গোপাল বলতে থাকে, পারুলেরও তো আসার কথা, পারুল কি বের হলো? আর ওর কাপড় চোপড় কি গুছলো? তারপরে গোপাল পারুলকে ফোন করে, ওইদিকে পারুল নিজের কাপড় চোপড় গোছাতে থাকে। তখন গোপাল ফোন করলেই পারুল বলতে থাকে, হ্যাঁ দাদা বলো। তখন গোপাল বলতে থাকে, কি রে বোন, কালকে তো পুজো, তুই আসবি না? তখন পারুল বলতে থাকে, কালকে পুজো আর আমি কি না এসে থাকতে পারি? হ্যাঁ আসবো তো। তখন গোপাল বলে, দেখ, তুই তো ও বাড়িতে থাকতে ওই বাড়ির গাড়ি দিয়ে তোকে পাঠিয়ে দিত, এবার এবার কি করে আসবি? তাহলে কি আমি কোনো ব্যবস্থা করে দেবো? তখন পারুল বলতে থাকে, না না দাদা, টিন স্যার শোনার পরেই আমার জন্য গাড়ি ঠিক করে দিয়েছে, তুমি একদম চিন্তা করো না। তখন গোপাল বলে, ঠিক আছে। তারপরে পারুল বলতে থাকে, আমি সকাল সকাল চলে আসবো। তারপরেই ফোনটা রেখে দেয়। ওইদিকে পারুল বলতে থাকে, আচ্ছা মাকে একটা ফোন করি তো। তারপরে ফোন করতে থাকলেই টগরের ফোন বিজি পেয়ে পারুল মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, টগর আবার কার সঙ্গে কথা বলছে? যতবার ফোন করছি ততবারই বিজি। ওইদিকে টগর তুর্যর সঙ্গে কথা বলতে থাকে। তখনই তুর্যকে বলতে থাকে, কালকে তো দেখা করতে পারবো না। তখন তুর্য বলে, কালকে দেখা করতে পারবে না কেন? তখনই টগর বলতে থাকে, কালকে তো আমাদের এখানে পুজো, অনেক বড় করে পুজো হবে, কালকে তো অনেক লোক থাকবে, আমি তো দেখা করতে পারবো না। তখন তুর্য বলে, দেখো কালকে তো আমি বিকেল দিকে আমি কলকাতা চলে যাব, তাই অনেকদিন পর্যন্ত দেখা হবে না, তাই ভাবছিলাম যদি দেখা করা যেত, তোমার জন্য না একটা গিফটও রেখেছিলাম। তখনই তুর্যকে টগর বলতে থাকে, গিফট? আচ্ছা ঠিক আছে, তাহলে বরং আমি চট করে সবার চোখ ফাঁকি দিয়ে সকাল সকাল তোমার সঙ্গে দেখা করে আসবো। তখন তুর্য বলে, ঠিক আছে। তারপরে তুর্য ফোনটা রেখে দিলেই গোবর্ধন বলতে থাকে, বাবা, তুমি তো খুব কাজের মানুষ। তখনই তুর্য বলতে থাকে, হ্যাঁ, কালকে আমি ওকে আপনাদের হাতে তুলে দেবো, ঠিক আছে। তখন গোবর্ধন বলতে থাকে, কালকে তো পুজো, অনেক লোকজন থাকবে, দরকার আছে? তখন সমীরণ বলে, হ্যাঁ মামা, দরকার আছে তো, কালকে ওই টগরের সর্বনাশ করে আমি শোধ নেব। তারপরে দেখা যাবে। তুর্য বলতে থাকে, আপনাদের তাড়া না থাকতে পারে, কিন্তু আমার তাড়া আছে, আমাকে কলকাতা ফিরতে হবে, বুঝতে পেরেছেন? আমার বাকি পেমেন্টটা রেডি রাখবেন কালকে, কালকে আমি ওকে আপনাদের হাতে তুলে দেব। তারপরে এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হলে পারুল বাড়িতে আসে। তখনই পারুলের মা বলতে থাকে, ইস তুই তো ভিজে গেলি রে পারুল। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ মা, একটু তো বৃষ্টি হবেই, এই পুজোর দিনে সবসময় তো বৃষ্টি হয়। তখন পারুল বলতে থাকে, মা টগর পলাশ ওরা কোথায় গো? তখনই পারুলের মা বলতে থাকে, ওরা কি আর পুজোর দিনে বাড়িতে থাকে, তুই জানিস না? আচ্ছা পারুল, এত বড় বড় গাড়ি করে তোকে কে নামিয়ে দিয়ে গেল রে, তোর মাস্টার? তখনই পারুল বলতে থাকে, হ্যাঁ মা। তখনই টগরের মা বলতে থাকে, আচ্ছা আমরা চেয়েছিলাম তুই পড়াশুনো কর পারুল, কিন্তু এভাবে কাকা বাবুর মুখের উপর না করে দিলি তুই, তো সংসারটাও তো দরকার মা। তখন পারুল বলে, কি করবো মা বলো তো? আমি আমাকে কেন দাদু দুটোর মধ্যে একটা বেছে নিতে বললো বলো তো? আমি কি করব? তখনই পারুলের মা বলতে থাকে, তারপরেও তোর একটা বাসস্থান তো দরকার ছিল রে মা। তখন পারুল বলতে থাকে, মা আমি পড়াশোনা করি, শেষ করি, তারপরে দেখবে নিজের একটা থাকার জায়গা ঠিক হয়ে যাবে, তোমাদের সবাইকে নিয়ে থাকবো। আচ্ছা মা, বসুবাড়ির সবাই কি চলে এসেছে? তখন টগরের মা বলতে থাকে, হ্যাঁ, চলে আসা তো কথা। ওইদিকে দেখা যাবে দাদু সবাইকে নিয়ে বসুবাড়িতে চলে আসে। তখন দাদু বলতে থাকে, বৃষ্টিটা হচ্ছে, ভিজে গেছো সবাই, এবার সবাই গিয়ে একটু রেস্ট নিয়ে নাও, বৃষ্টিটা থামলেই কিন্তু আবার পুজোর মণ্ডপে যাবো, ঠিক আছে? তখনই গোপালকে রায়ন বলতে থাকে, আচ্ছা গোপাল দা, দিদি কোথায় গো? তখন গোপাল বলতে থাকে, রুকু রুকু তো একবারে পুজোর মণ্ডপে যাবে স্নান করে, তুমি যাবে না তোমার দিদির সঙ্গে দেখা করতে? তখন রায়ন বলে, হ্যাঁ যাবো তো। তারপর দেখা যাবে টগর দেখা করতে যায় তুর্যর সঙ্গে, আর সেখান থেকে তুর্য টগরকে তুলে নিয়ে যায় সমীরনের কাছে তুলে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার কি তাহলে পারুল পারবে তো টগরকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।